এই দুর্গটি 2 লাখ সৈন্যের একটি সেনাবাহিনী দ্বারা আক্রান্ত হচ্ছে, যখন এটি নিজেকে রক্ষা করার জন্য শুধুমাত্র 5,000 জন সৈন্য আছে। তবুও এই ছোট্ট সেনাবাহিনী অসম্ভব সম্ভাবনার মুখে কিছু অসাধারণ কাজ করতে চলেছে। তাং সাম্রাজ্যের সম্রাট তাইজং, যিনি যুদ্ধের দেবতা হিসেবে পরিচিত, তিনি 2 লাখ জন সৈন্য নিয়ে গোগুরীয় দেশ আক্রমণ এবং জয় করার জন্য এসেছেন। গোগুরীয় জেনারেল ইয়ন তার নিজস্ব 1,50,000 জন সৈন্য নিয়ে মাউন্ট ড্রুপালে তাইজংয়ের বাহিনীর মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এবং দেশের ভাগ্য এই যুদ্ধে নির্ভর করছে। ইয়নের বাহিনীর নেতৃত্বদানকারী সৈনিকদের মধ্যে সামুয়েল নামে একজন সৈনিক এবং তার ভাই রয়েছে, একজন মহিলা যিনি গোগুরীয়র দেবতাদের সাথে কথা বলতে পারেন বলে মনে করা হয়। তিনি যুদ্ধটি গভীরভাবে পর্যবেক্ষণ করেছেন। প্রথমে ইয়নের বাহিনী যুদ্ধের সুবিধা পাচ্ছে, কিন্তু তারপর তাইজংয়ের বাহিনীর একটি পৃথক লেজিয়ন পিছন থেকে আসে এবং ইয়নের বাহিনীকে ঘিরে ধরে। ইয়নের বাহিনী নির্মমভাবে কাটা পড়তে শুরু করে, কিন্তু স্যামুয়েল এবং তার ভাই সাহসের সাথে লড়াই করে। ক্লার ভয়ান বলে যে তিনি ইতিমধ্যে এই পরাজয়ের ভবিষ্যৎবাণী করেছেন। ইয়ন তার বাহিনীকে পিছু হটতে বলে এবং স্যামুয়েলের ভাই সবাইকে এই আদেশ জানাতে গিয়ে নিহত হয়। পরাজিত এবং বিধ্বস্ত ইয়নের বাহিনী তাদের বাড়ির দিকে ফিরে যাচ্ছে। স্যামুয়েল তার ভাইকে তার পিঠে বহন করে এবং ইয়ন তাকে মৃতদেহ ফেলে দিতে বলে। স্যামুয়েল বাস্তবতার সাথে মিলিয়ে কাঁদতে শুরু করে। তাইজং ক্লার ভয়ানকে বন্দী করেছে। তার সাথে রয়েছে একটি বিশেষ ধনুক এবং তীর, যা গোগুরীয় দেশের একটি পবিত্র বস্তু। বলা হয়ে থাকে যে কেউই এই ধনুকটি ব্যবহার করতে পারে না। তাইজং এটি টানার চেষ্টা করে এবং ব্যর্থ হয়। তিনি তার জেনারেলদের পরবর্তী অভিযানে কি হবে তা জিজ্ঞাসা করেন এবং তারা তাকে জানায় যে এটি হবে আনসি দুর্গ। তারা তাকে জানায় যে আনসির কমান্ডার ইয়াং জেনারেল ইয়নের আদেশ অনুসরণ করেন না এবং গোগুরীয় দেশের দ্বারা বিশ্বাসঘাতক হিসেবে গণ্য করা হয়। অতএব এই বিজয়টি সহজ হবে, কারণ ইয়াং রাজধানী থেকে কোনো সমর্থন পাবে না। ইতিমধ্যে ইয়ান সামুয়েলকে আনসিতে প্রবেশ করে ইয়াংকে হত্যা করার আদেশ দেয়, কারণ সে এবং তার বাহিনী মাউন্ট ড্রুপালের যুদ্ধে যোগ দিতে অস্বীকার করেছিল, যা সম্ভবত তাদের পুরো যুদ্ধের খরচ করেছে। স্যামুয়েলের কাজের জন্য উপযুক্ত, কারণ তিনি পূর্বে আনসির অন্তর্গত ছিলেন এবং দুর্গে প্রবেশ করতে পারেন। স্যামুয়েল বলে যে ইয়াংকে হত্যা করা হলে আনসি মানুষ তাইজংয়ের বাহিনীর বিরুদ্ধে দুর্বল হয়ে পড়বে। ইয়ন বলে যতক্ষণ আনসি লোকেরা ইয়াংকে অনুসরণ করে তারা সকলেই বিশ্বাসঘাতক। ইয়ন বলে যে তারা আনসি ত্যাগ করবে এবং রাজধানীতে তাইজংয়ের বিরুদ্ধে তাদের চূড়ান্ত প্রতিরোধ করবে। স্যামুয়েল আনসির উদ্দেশ্যে রওনা হয়। আনসির পথে স্যামুয়েল 2 জন হারিয়ে যাওয়া গোগুরীয় সৈন্যের সাথে দেখা করে, যারা ইয়াংকে হত্যা করার মিশনে তার সাথে যোগ দেওয়ার ইচ্ছা পোষণ করে। তাদের 3 জন একটি কাদামাটির কাঠ থেকে গাড়ি বের করার চেষ্টা করছে এমন 2 জন ব্যক্তির সাথে দেখা করে। তাদের সাহায্য করার পর স্যামুয়েল একজনকে ইয়াংয়ের দিকে পরিচালিত করতে বলে। লোকটি প্রকাশ করে যে সে নিজেই ইয়াং। অন্য 2 সৈন্য বেপরোয়া হয়ে ইয়াংয়ের ওপর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তার জেনারেল চু সহজেই তাদের পরাজিত করে এবং হত্যা করে। চু স্যামুয়েলের ওপর আক্রমণ করার জন্য এগিয়ে আসে, কিন্তু স্যামুয়েল বলে যে সে আনসি থেকে এসেছে এবং দাবি করে যে সেখানে লোকেরা তাকে চেনে। ইয়াং চুকে বলে স্যামুয়েলকে বন্দি করতে, যাতে পরে তাকে জিজ্ঞাসাবাদ করা যায়। চু স্যামুয়েলকে আঘাত করে অচেতন করে। স্যামুয়েল জেগে উঠে দেখে যে তারা আনসি দুর্গে পৌঁছে গেছে। ইয়াং তার বাড়িতে প্রবেশ করে এবং বলা হয় যে তাকে বাজারের প্রয়োজন। তিনি বাজারে পৌঁছান এবং দেখেন যে তার 2 লেফটেন্যান্ট পাং এবং ওয়ালবো লড়াই করছে। তিনি তাদের লড়াই বন্ধ করার আদেশ দেন এবং তারা তাৎক্ষণিকভাবে তা পালন করে। তিনি স্পষ্টতই খুবই সম্মানিত ব্যক্তি। ইয়াং স্যামুয়েলকে জিজ্ঞাসাবাদ করেন এবং তিনি সাথে সাথেই সন্দেহ করেন যে স্যামুয়েল একজন গুপ্তচর, যাকে হত্যা করার জন্য পাঠানো হয়েছে। ইয়াং বলেন যে তিনি জানেন ইয়ন তাকে বিশ্বাসঘাতক বলে মনে করেন এবং তাকে মৃত দেখতে চায়। স্যামুয়েল বলে যে তাকে তাইজংয়ের বাহিনী আনসি পর্যন্ত তাড়া করেছে এবং সে তাদের সাথে যুদ্ধ করতে চায়। ইয়াং কিছুক্ষণ তাকে বিবেচনা করে। তারপর ইয়াং স্যামুয়েলকে তার জেনারেলের সাথে পরিচয় করিয়ে দেন এবং বলেন যে যদি সে তাদের সাথে লড়াই করতে চায় তবে তাকে যুদ্ধে কমান্ডারের পতাকা বহন করতে হবে, যা সেনাবাহিনীকে সবসময় কমান্ডারের অবস্থান সম্পর্কে অবহিত করে। রাতে স্যামুয়েল তার ছুরিটি বের করে এবং ইয়াংকে অনুসরণ করে। তিনি নির্জন রাস্তায় হাঁটছেন। তিনি দেখতে পান যে ইয়াং একটি সাধারণ দম্পতির বাড়িতে যাচ্ছেন, যারা সম্প্রতি একটি শিশুর জন্ম দিয়েছেন। তিনি দম্পতিকে খাবার এবং পানীয় দেন এবং শিশুটিকে আদর করেন।
তিনি দম্পতিকে জিজ্ঞাসা করেন যে তারা শিশুটির নাম কি রেখেছেন, এবং তারা প্রকাশ করে যে তারা শিশুটির নাম তার নামে রেখেছে। স্যামুয়েল লক্ষ্য করে যে আনসির লোকেরা ইয়াংয়ের প্রতি অদ্ভুত সম্মান এবং ভালোবাসা রাখে। পরদিন সকালে স্যামুয়েল ইয়াংকে সাধারণ মানুষের সাথে কাজ করতে দেখে এবং একজন বয়স্ক মানুষ তাকে বলে যে আনসির লোকেরা ইয়াংকে দুর্গের মতোই দেখে, তিনি নিজেই আনসি। ইয়াং চুকে জিজ্ঞাসা করেন তার জেনারেল পাশো কোথায়, এবং চু উত্তর দেয় যে তিনি এখনও হয়তো ঘুমিয়ে আছেন। ইয়াংয়ের মাথায় কিছু একটা ক্লিক করে। তিনি পাশোর বাড়িতে পৌঁছান এবং সেখানে তার বোন বেকাকে খুঁজে পান। তিনি কিছুটা দুর্ব্যবহার করেছেন। ইয়াং রেগে যান এবং পাশোকে ধনুক এবং তীর দিয়ে তাড়া করেন, কিন্তু বেকা তাকে প্রতিরক্ষা করে। ইয়াং বলে তিনি চিন্তিত যে আসন্ন যুদ্ধে তাদের মধ্যে একজন মারা যেতে পারে, যা অন্যের জন্য খুব কঠিন হবে, কিন্তু বেকা বলে যে তারা এর জন্য প্রস্তুত। ঠিক তখনই একটি শিঙ্গার আওয়াজ হয় এবং ইয়াং দুর্গের প্রাচীরে উঠে দেখেন যে তাইজং একটি পূর্ণমিলনী দল পাঠিয়েছে, তার সেনাবাহিনী কাছাকাছি। আনসি সেনাবাহিনী দুর্গটি রক্ষার জন্য প্রস্তুত হয়। ইয়াং সামুয়েলকে যুদ্ধের আগে তার দাড়ি ছাঁটাই করতে বলেন এবং সামুয়েল নার্ভাস হয়ে পড়েন, কারণ এটি ইয়াংকে হত্যা করার এবং তার মিশন সম্পূর্ণ করার উপযুক্ত সময়। ইয়াং প্রায় তার মন পড়ে ফেলেছে, বললেন এখন সময় নয়। তিনি বলেন স্যামুয়েল পরে তাকে হত্যা করার অনেক সুযোগ পাবেন। স্যামুয়েল হতবাক হয় যে ইয়াং তাকে কত সহজে বুঝে ফেলেছে। তাইজংয়ের বাহিনী পৌঁছায় এবং এটি 2 লাখ জন সৈন্য এবং প্রচুর শীষ অস্ত্র নিয়ে গঠিত। অন্যদিকে আনসির বাহিনী মাত্র 5,000 জন সৈন্য নিয়ে গঠিত। ইয়াং দেখতে পান যে আনসির পুরুষরা নার্ভাস এবং তিনি তাদের স্মরণ করিয়ে দেন যে তারা কিসের জন্য লড়াই করছে। তাইজং ইয়াংয়ের সাহসের প্রশংসা করেন। যুদ্ধ শুরু হয় এবং তাইজংয়ের বাহিনী আনসি দুর্গে বিশাল পাথর নিক্ষেপ করে। পাথরগুলি অনেক ক্ষতি করলেও দেয়ালের কাঠামোতে অখণ্ডতা অক্ষত থাকে, কারণ দেয়ালগুলি বালিতে পূর্ণ। তাইজংয়ের বাহিনীকে দেয়ালে উঠতে আদেশ দেন এবং প্রকৃত যুদ্ধ শুরু হয়। তাইজং বাহিনীর বিশাল শীষ মইগুলো তাদের দুর্গে সহজে প্রবেশের সুযোগ করে দেয়, কিন্তু ইয়াংয়ের পুরুষরা সাহসের সাথে লড়াই করে। বেকা এবং পাশর ঘোরস অহারিরা ধৈর্যের সাথে ইয়াংয়ের সংকেতের জন্য অপেক্ষা করছে, কারণ তাদের কমান্ডারের প্রতি তাদের সম্পূর্ণ আস্থা রয়েছে। কিছুক্ষণ পর ইয়াং তাদের সংকেত দেন যাতে শত্রুকে উভয় দিক থেকে আক্রমণ করা যায়। এর মধ্যেই তাইজংয়ের বাহিনী দুর্গের দরজা ভাঙতে শুরু করে। তারা প্রবেশ করতে সক্ষম হয়, কিন্তু ইয়াংয়ের তৈরি ফাঁদে পড়ে। দুর্গের প্রাচীরের ওপারে ইয়াংয়ের বাহিনী একটি ঘন গঠন তৈরি করে এবং তাইজংয়ের পুরুষদের প্রান্তের উপর ঠেলে দেয়। ইয়াং বড় বড় ক্রসবো আনার আদেশ দেন, যা শীষ লাডারগুলি উল্টে দেওয়ার জন্য ব্যবহৃত হয়। দেয়ালে আহরণের কোনো উপায় না থাকায় তাইজংয়ের পিছু হাঁটার কোনো বিকল্প থাকে না। সকল সম্ভাবনার বিরুদ্ধে আনসি তাইজংয়ের বাহিনীকে পরাজিত করে। রাতে স্যামুয়েল একটি স্বপ্ন দেখেন, যেখানে সে মাউন্ট ড্রুপার পরাজয়ের কথা মনে করে এবং দেখে যে ইয়ন তাকে একজন বিশ্বাসঘাতক বলেছেন। সে তার মিশনের কথা মনে করে এবং তখন ইয়াং তার ঘরে আসে এবং স্যামুয়েলকে একটি ছুরি ধরে থাকতে দেখে। স্যামুয়েল ইয়াংয়ের কাছে জানতে চায় কেন ইয়াং ইয়নের আদেশ অমান্য করেছিল। ইয়াং বলেন যে ইয়ন গোগুরীয় রাজাকে হত্যা করেছে, কিন্তু স্যামুয়েল বলেন যে এটি প্রয়োজনীয় ছিল, কারণ রাজা তাইজংয়ের বন্দীদের মুক্তি দিচ্ছিলেন। তিনি স্পষ্টতই তাইজংয়ের উপর প্রভাবে ছিলেন। ইয়াং যুক্তি দেন যে রাজাকে হত্যা করায় প্রথমে এই যুদ্ধ শুরু করেছে, একটি যুদ্ধ যা হওয়ার প্রয়োজন ছিল না। স্যামুয়েল বলেন যে যাই হোক না কেন যুদ্ধ হয়েছে এবং ইয়াং মাউন্ট ড্রুপাল পুনরায় শক্তি পাঠাননি এবং ইয়াং মাউন্ট ড্রুপালে পুনরায় ফোর্স পাঠাননি, যার ফলে হাজার হাজার গোগুরীয় সৈন্যের জীবন হারিয়েছে। ইয়াং জবাব দেন যে তাইজংয়ের সাথে খোলা মাঠে যুদ্ধ করা আত্মহত্যার শামিল এবং যদি তিনি তার লোকদের পাঠাতেন তবে তারাও মারা যেত। স্যামুয়েল তাকে একজন কাপুরুষ বলে এবং তাকে জেনারেল ইয়নের সাথে যোগ দিতে আদেশ করে। ইয়াং উত্তর দেন যে তার কর্তব্য হলো আনসিকে রক্ষা করা। ঠিক তখনই দূর থেকে একটি শিঙ্গার আওয়াজ শোনা যায় এবং প্রকাশিত হয় যে তাইজংয়ের বাহিনী ফিরে এসেছে, এইবার বিশাল আক্রমণ টাওয়ার নিয়ে। চু ইয়াংকে খবর দিতে আসে এবং দেখে যে স্যামুয়েল তার গলায় একটি ছুরি ধরে আছে। সে স্যামুয়েলকে হত্যা করতে উদ্যত হয়, কিন্তু ইয়াং তাকে থামিয়ে দেয় এবং বলে যে প্রথমে তাদের তাইজংয়ের সাথে মোকাবিলা করতে হবে। আক্রমণ টাওয়ারগুলি তাইজংয়ের অনেক সৈন্যকে একেবারে প্রবেশ করতে সুযোগ দেয় না, যা আনসির বাহিনীকে সংকটে ফেলে দেয়। ইয়াং পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং তারপর একটি পরিকল্পনা করেন। তিনি তার লোকদের তেল ভর্তি পাত্র ফেলার আদেশ দেন এবং সেগুলোকে আগুন ছুড়ে আক্রমণ টাওয়ারগুলোকে পুড়িয়ে দেন। তিনি এটি সমস্ত টাওয়ারগুলোর সাথে করেন এবং একই সঙ্গে তাইজংয়ের সৈন্যদের সাথে লড়াই চালিয়ে যান।
শেষ টাওয়ারটিতে আগুন লাগানোর পর একটি বর্ষা এসে তার কাঁধে আঘাত করে। তিনি চারদিকে তাকান এবং দেখেন যে তাইজংয়ের একজন জেনারেল তাকে হত্যা করতে আসছেন। স্যামুয়েল শেষ পর্যন্ত তাকে বাঁচায়, জেনারেলের বুকে ছুরি ঢুকিয়ে দেয়। ইয়াং অচেতন হয়ে পড়ে। ইয়াং 4 দিন পর জেগে ওঠেন এবং স্যামুয়েলকে তাকে বাঁচানোর জন্য ধন্যবাদ জানান। তাইজং ক্ষুব্ধ হন যে এত ছোট্ট একটি বাহিনী এবং ছোট দুর্গ বারবার তাকে পরাজিত করেছে। তিনি একটি পরিকল্পনা করেন। দৃষ্টিসম্পন্ন মহিলা আনসিতে পৌঁছান এবং তার সাথে পবিত্র ধনুক এবং তীর নিয়ে আসেন এবং ইয়াংকে জানান যে তাইজং তাকে জানাতে পাঠিয়েছেন যে এটি তার শেষ সুযোগ। পরাজয় মেনে নেওয়ার আগে তাইজং তার চূড়ান্ত পদক্ষেপ নেবেন। তিনি বলেন যে তাইজং একটি বিশাল মাটির ডিবি তৈরি করতে যাচ্ছেন, যা আনসির প্রাচীরের চেয়েও উঁচু হবে। তারা এই ডিবিকে ভাঙতে পারবে না এবং এবার তার আক্রমণ প্রতিহত করতে পারবে না। যথারীতি পরের দিন ডিবি নির্মাণ শুরু হয়। দৃষ্টিসম্পন্ন মহিলা বলেন যে তিনি আনসির পতন দেখেছেন এবং ইয়াংকে আত্মসমর্পণ করতে হবে, কিন্তু ইয়াং তা প্রত্যাখ্যান করেন। কয়েক মাস কেটে যায় এবং ডিবির নির্মাণ প্রত্যাশার চেয়ে দ্রুত গতিতে এগিয়ে চলে। স্যামুয়েল বলেন যে তাদের রাজধানী থেকে পুনরায় ফোর্স যাওয়া উচিত, কিন্তু ইয়াং বলেন যে ইয়ন তাকে কখনো সাহায্য করবে না। পাসো একটি পরিকল্পনা করেন যাতে ডিবি সম্পূর্ণ হওয়ার আগেই সরাসরি তাইজংকে হত্যা করা যায়। বেকা ক্রুদ্ধ হন যে ইয়াং পাসোকে এই ধরনের আত্মঘাতী মিশন অনুমোদন করেছেন, কিন্তু ইয়াং বলেন যে এটি তাদের একমাত্র সুযোগ। বেকা পাসোকে দেখতে চান এবং সে প্রতিশ্রুতি দেয় যে সে জীবিত হয়ে ফিরে আসবে। পাসো এবং তার লোকেরা তাইজংকে হত্যা করার জন্য এগিয়ে যায়, কিন্তু শীঘ্রই বুঝতে পারে যে তারা সরাসরি একটি ফাঁদে পা দিয়েছে। এর অর্থ হচ্ছে আনসির মধ্যে একটি গুপ্তচর রয়েছে, যিনি পূর্বেই তাইজংকে হত্যার চেষ্টার কথা জানিয়েছেন। পাসো গুরুতর আহত অবস্থায় এবং মৃত্যুর কাছাকাছি ফিরে আসে এবং ইয়াংকে গুপ্তচরের বিষয়ে জানায়। সে মারা যায় এবং দৃষ্টিসম্পন্ন মহিলা স্বীকার করেন যে তিনিই গুপ্তচর। তিনি বলেন যে তিনি ভবিষ্যৎ দেখেছেন এবং আনসির কোনো সুযোগ নেই তাইজংয়ের বিরুদ্ধে। তাদের এখনই সম্রাট তাইজংয়ের কাছে আত্মসমর্পণ করতে হবে যদি তারা বাঁচতে চায়। তিনি ইয়াংকে অনুরোধ করেন যুদ্ধ চালিয়ে না যেতে, কিন্তু স্যামুয়েল তার গলা কেটে দেন এবং বলেন যে আনসি কখনো পতিত হবে না। তার প্রেমিকের মৃত্যুর প্রতিশোধ নিতে ক্ষুব্ধ বেকা একাই তাইজংয়ের অঞ্চলে প্রবেশ করে তাকে হত্যা করার প্রচেষ্টায়। তিনি তাইজংয়ের উপর একটি শট নিতে সক্ষম হন, কিন্তু এটি কেবল তার গাল ছুঁয়ে যায়। তারপর তার লোকেরা তাকে নির্মমভাবে হত্যা করে। পাসো এবং বেকা সমাধিস্থ করার পর স্যামুয়েল নিজে রাজধানীতে যাওয়ার সিদ্ধান্ত নেন এবং জেনারেল ইয়নের কাছে পুনরায় শক্তি চাওয়ার জন্য। তিনি ইয়ংকে বলেন যে আনসি লোকেরা সাহসিকতার সাথে যুদ্ধ করেছে এবং বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হওয়া সত্ত্বেও তারা গোগুরিওকে তাইজংয়ের বাহিনী থেকে রক্ষা করেছে। তাদের অবিলম্বে তার সাহায্যের প্রয়োজন। আনসিতে ফিরে ইয়ং দেখেন যে কিছু শিশু বালিতে খেলছে এবং একটি পরিকল্পনা করেন। তিনি আনসির খনি শ্রমিকদের জিজ্ঞাসা করেন যে তারা কি ডিবির নিচে একটি গুহা খুঁড়তে পারে এবং এটি ধসে দিতে পারে, এবং তারা জবাব দেয় যে এটি করা সম্ভব। চু বলেন যে ডিবি দুর্গের দিকে সামনে ধসে পড়বে, তাই তাদের দ্বিতীয় আক্রমণ প্রতিহত করতে এটি ধসানোর পরপরেই এটি দখল করতে হবে। খনি শ্রমিকরা গুহাটি খোঁড়ার কাজ শুরু করে। পরবর্তীতে ডিবি সম্পূর্ণ হয় এবং গুহার খোঁড়ার কাজও শেষ হয় এবং যুদ্ধের দিন চলে আসে। খনি শ্রমিকরা ইয়াংকে জানায় যে তারা গুহায় স্তম্ভগুলো পুড়িয়ে দিতে পারবে না, কারণ সেগুলো আগের রাতে বৃষ্টিতে ভিজে গেছে। তাদের স্তম্ভগুলো কেটে ফেলে ডিবিটি ধসে দিতে হবে। ইয়াং চিন্তিত হন যে এভাবে খনি শ্রমিকরাও ডিবির নিচে চাপা পড়বে, কিন্তু তারা সেই ত্যাগ স্বীকার করতেও প্রস্তুত। তারা কাঠ কাটতে শুরু করে। ঠিক তখনই তাইজংয়ের বাহিনী আনসিতে প্রবেশ করতে প্রস্তুত। খনি শ্রমিকরা কাঠ কাটা শেষ করে এবং ডিবিটি ধসে পড়ে। তাইজং বিস্মিত হয়ে দেখেন ইয়াংয়ের নেতৃত্বে আনসির বাহিনী এগিয়ে আসে এবং ধসে পড়া ডিবির অবশিষ্ট অংশ দখল করে নেয়। অহংকার এবং ক্রোধে ভরা তাইজং তার পুরো বাহিনীকে আক্রমণ করে এবং তার মাথা একটি থালায় এনে দিতে আদেশ দেন। আনসির বাহিনী ডিবিটি প্রতিরক্ষা করার জন্য তীর ছুঁড়ে এবং ঘূর্ণায়মান আগুনের চাকাগুলো তাইজংয়ের সৈন্যদের উপর নিক্ষেপ করে। এটি কয়েকদিন এবং রাত পর্যন্ত চলতে থাকে। অবশেষে আনসির বাহিনীর গোলাবারুদ ফুরিয়ে যায়। ইয়াং বুঝতে পারে যে যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হল তাইজংকে হত্যা করা। তিনি পবিত্র ধনুক এবং তীর আনার আদেশ দেন। এদিকে তাইজং এবং ইয়াংয়ের সৈন্যদের মধ্যে হাতাহাতি শুরু হয়। ইয়াং পবিত্র ধনুকটি টানার চেষ্টা করেন, কিন্তু ব্যর্থ হন। তবে তিনি দেখেন যে সেনাবাহিনী দুর্বল হয়ে পড়েছে এবং যা কিছু শক্তি অবশিষ্ট আছে তা ব্যবহার করে শেষমেশ ধনুকটি টানেন এবং তীরটি ছাড়েন।
তিনি পাশো, বেকা এবং খনি শ্রমিকের কথা ভাবেন যখন তিনি এটি করেন। তীরটি পুরো মাঠ অতিক্রম করে এবং সরাসরি তাইজংয়ের চোখে আঘাত করে, তাকে তার ঘোড়া থেকে ফেলে দেয়। ঠিক তখনই স্যামুয়েল এসে পৌঁছান ইয়নের বাহিনী নিয়ে আনসিকে সাহায্য করার জন্য। তাইজং মেনে নেন যে তিনি হেরে গেছেন এবং পিছু হটার নির্দেশ দেন। যুদ্ধ শেষ হয়। পরবর্তীতে জানা যায় যে বাড়ি ফেরার 3 বছর পর তাইজং তার আঘাতের কারণে মারা যান। মারা যাওয়ার আগে তিনি সবাইকে পরামর্শ দেন গোগুরিওতে আর কখনো আক্রমণ না করতে। এরপর ইয়াং আনসি দুর্গের পুনর্নির্মাণের কাজ তত্ত্বাবধান করেন এবং স্যামুয়েল রাজধানীতে ফিরে যাওয়ার প্রস্তুতি নেন। স্যামুয়েল ইয়াংকে ধন্যবাদ জানান আনসি এবং দেশকে রক্ষা করার জন্য, এবং ইয়াং বলেন যে তারা একসাথে এটি করেছেন। তিনি স্যামুয়েলকে বলেন যে আনসিতে তোমাকে সবসময় স্বাগতম।